এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট টু ইউ বাই লাইফলাইন হসপিটাল। নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস মিডডে। হরিণদের এবার বাড়ি ফেরার পালা। বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে রাস্তা পেরোতে গিয়ে আহত হয় 2 হরিণ। বন দপ্তরের চিকিৎসকদের মহিমায় তারা সম্পূর্ণ সুস্থ হয়ে আবার জঙ্গলে ফিরতে পারবে। দীর্ঘ চিকিৎসার পর দুর্ঘটনায় গুরুতর আহত 2টি স্ত্রী হরিণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছে, যা বন দপ্তরকে আনন্দিত করেছে। বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে রাস্তা পারাপার হতে গিয়ে এই 2 হরিণ 2টি পৃথক জায়গায় জখম হয়েছিল। জয়পুর রেঞ্জ অফিসে বন বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ও প্রাণী চিকিৎসকের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ওই 2 হরিণ। রেঞ্জ অফিসের ছোট্ট ঘরে তাদের প্রতি বনকর্মীদের আদর ও ভালোবাসা দ্রুত সুস্থ করে তোলে তাদের। আমরা খুশি আছি যে এই অবস্থাতে যখন ওরা ফিরে চলে এসছে নর্মালে, তো বাই নেক্সট উইক ওরা চলে যাবে জঙ্গলে। যিনারা অবশ্যই বিশেষ করে যারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ওদেরকে ফিড করছে, তো ওদের একটা অ্যাটাচমেন্ট চলে এসছে। কিন্তু যেহেতু ওরা বন্য প্রাণী, হয়তো আমরা এটা আমাদের একটু এই লাগবে অ্যাটাচ, কিন্তু ওরা ভিতরেই ভালো আছে, ভিতরেই খুশি থাকবে। তো ওদেরকে এখন ওদের খুশির জন্য ছেড়ে দিতে হবে। তারা সম্পূর্ণ সুস্থ এবং চিকিৎসক তাদের ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দ্রুতই তাদের জয়পুরের শাল, পিয়াল, মহুয়ায় ঘেরা জঙ্গলে তাদের চেনা দলে ফিরিয়ে দেওয়া হবে। বন দপ্তর এই ধরনের ঘটনা এড়াতে বন্যপ্রাণীদের যাতায়াতের রাস্তায় গাড়ির গতির নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রোপণের আশীর্বাদে ভোরের আলোয় জেগে ওঠে কুর্মি জনপদ। শোনাবো রোহ-ইন পরবের গল্প কথা। 13ই জ্যৈষ্ঠ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কুর্মি অধ্যুষিত গ্রামগুলি সহ ঝাড়গ্রামে ও কুর্মি অধ্যুষিত গ্রামগুলির কাছে এই দিনটি আর 5টা দিনের মতো নয়। 13ই জ্যৈষ্ঠ রোহ-ইন পরব, শস্য রোপণের আশীর্বাদ নেওয়ার দিন। এই দিনে সূর্যের আলো ওঠার আগেই ঘরে ঘরে শুরু হয়ে যায় পবিত্রতা ও প্রস্তুতির এক অনবদ্য আয়োজন। ঘুম ভাঙতেই গ্রাম জুড়ে ধ্বনিত হয় মেঠো সান্ধ্য সঙ্গীতের মতো গৃহস্থলীর শব্দ। বধূরা হাতে গোবর আর লতা নিয়ে ঘরের দেওয়াল ও উঠোন সাজাতে শুরু করেন। গোবর জলে ধুয়ে পরিষ্কার হয় ঘরদুয়ার, উঠান। পুরুষেরা স্নান করে প্রস্তুত হন পুজোর জন্য। সবকিছুর মধ্যেই যেন বিরাজ করে এক অলিখিত ধর্ম, এক নিঃশব্দ নিষ্ঠা, যার নাম রোহ-ইন পরব। কুর্মি জনগোষ্ঠী মূলত কৃষিজীবী। জীবনের প্রতিটি পর্ব কৃষির ছায়ায় গড়া, আর তাই শস্য রোপণের সূচনার দিনটিকে তারা শুধু উৎসবের চোখে দেখেন না, এটা তাদের জীবনের আশা, বিশ্বাস ও ঐতিহ্যের উৎস। ওইভাবে আমাদের চলে আসছে। এবার বাপ ঠাকুর দাদা আমরা জন্ম থেকেই দেখছি। এবার আমার বাবা করতো, আমার বাবা দেখেছে ঠাকুর দাদা করতো, ঠাকুর দাদা দেখেছে তার বাবা করতো। এইরকম ভাবে আমাদের মানে পরস্পর মানে চলে আসছে পরস্পর। পবিত্র ভূত পিঢ়ার শুরু হয় রোহ-ইনের প্রথম প্রণাম। ঘরের এক সদস্য প্রায়শই পরিবারের প্রধান পুরুষটির নতুন বা কাঁচা ধুতি গেঞ্জি পরে হাতে নেন একটি বাঁশের তৈরি ছোট ঝুড়ি, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ঢকি। তার মধ্যে থাকে নতুন ধান বীজ। সেই ধান প্রথমে প্রণাম করে রাখা হয় ভূত পিঢ়ার তুলসীর মঞ্চে। তারপর সেই ধান বীজ নিয়ে যাওয়া হয় মাঠে। জমিতে গিয়ে 2.5 মুঠো ধান বীজ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে কুর্মি কৃষক বলেন তার গোপন মন্ত্র, যাতে ফলন হয় সমৃদ্ধ, মাটি হয় করুণাময়। বাড়তি ধান বীজ আবার মাথায় তুলে ঘরে ফেরেন কুর্মি পুরুষরা। সেটি রাখা হয় ঘরের কোঠায়, যেন পুরো বছরের শস্য ভাগ্য সেই বীজে বন্দি থাকে। এটা কৃষিকে কেন্দ্র করে করা হয়। কৃষি এই যে চাষ শুরু হবে, একটা কথাই আছে আমাদের, কোথায় বলে বুড়ারা দাদুরা বলতো যে কপাল টলে যে রোহন টলে নাই।
এই রোহণের 7 দিনে যে বীজটা ফেলা হবে মাটিয়ে ওই বীজটা নিরোগ হবে এবং তার ধান সম্পূর্ণ আলাদা হবে, কোনো রোগ আসবে না। এটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছে যুগ যুগ ধরে, যতদিন হয়তো কুর্মীদের, আজ হয়তো যদি 10,000 বছর হয়, 50 বছর, 1000 বছর হয়, এইটাই আমাদের কৃষির একটা শুরু এবং এভাবে চলতে থাকে। রাহিন পরবের আরেকটি গভীর প্রতীকী দিক হল রাহিন মাটি আনা। এই দায়িত্ব কুর্মী মেয়েদের, তবে এটা শুধু কাজ নয়, এক ধরনের ধ্যান, একরকম মানসিক শক্তির বহিঃপ্রকাশ। তারা সেই মাটি একান্ত নীরবতায় সংগ্রহ করে নিয়ে আসে, কেউ কোনো কথা বলে না। মাটি আনার সময় একাগ্র চিত্তে সেই কাজ করতে হয়। প্রথমে সেই মাটি রাখা হয় তুলসী মঞ্চে, পরে দেওয়া হয় ঘরের 4টি কোণায়, যেন ঘর হয় পরিশুদ্ধ, পবিত্র, রক্ষা পাওয়া যায় অশুভ শক্তির হাত থেকে। মাটি নিয়ে আসি, মাটি নিয়ে এসে আমাদের বাড়ির 4 কোণে, ঠাকুর মঞ্চে, চাঁদ ঘরে, কারোর সঙ্গে কথা বলা হয় নাই, তখন ওইটা নিয়ম থাকে, কারোর সঙ্গে কথা বলা যাবে না। যতক্ষণ মাটি আনবো, আনে বাড়িতে সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে বাড়ির 4 কোণাতে মাটি দিব, মাটি রাখা হবে আর কি কোনায় কোনায়। সারা বছরের কৃষিকাজ যেন এই রাহিন পরব দিয়েই শুরু হয়। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, পূর্বপুরুষদের স্মরণ এবং নতুন শস্যের আগমন, এই সব মিলিয়ে রাহিন কুর্মী সমাজের কাছে শুধুই উৎসব নয়, এটি এক জীবন চর্চা। বর্তমান সময়ে যখন শহুরে যান্ত্রিকতার সঙ্গে পাল্লা দিতে অনেকেই নিজের শিকড় ভুলতে বসেছেন, তখন কুর্মী জনগোষ্ঠী তাদের সংস্কৃতি, রীতিনীতিকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রেখেছে, যা নিঃসন্দেহে আমাদের সকলের কাছেই অনুপ্রেরণা। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বিজেপির বিরুদ্ধে তার স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ উঠেছে। বাঁকুড়ার খাতড়া বাজারে এই হামলার মন্ত্রীর স্বামী লাঠির গায়ে গুরুতর জখম হন। এ ঘটনায় 6 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতড়া থানার পুলিশ, যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। মন্ত্রীর অভিযোগ, সন্ধ্যায় তার স্বামী তুহিন মান্ডি মুদিখানার সামগ্রী কিনতে খাতড়া বাজারে গেলে বিজেপির 15 থেকে 16 জন কর্মী লাঠি সোটা নিয়ে তার উপর হামলা চালায়। পিঠে ও ডান হাতে আঘাত পান তিনি। তাকে দ্রুত খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যা থেকে এরকম লাঠি সোটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল, উত্তপ্ত করে বাজার করে রেখেছিল। সেই সময় ও যায়, তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে। তো ছিল মানে লাঠি সোটাই মেনলি ছিল, রড ছিল, এগুলোকে নিয়ে যাই না। ওরা বিজেপি, আমরা তৃণমূল, বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাতটাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি, ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে। মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে প্রথমে গ্রেফতার করে, তারপর আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। মন্ত্রীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি এই হামলা চালিয়েছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা দাবি, তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালালে র্যাফ লাঠিচার্জ করে সেই সময়, অথবা তৃণমূলেরই কারোর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হতে পারেন। এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। তুহিন মান্ডির বাড়ি কোথায় আর ঘটনার স্থান কোথায়? দেখতে হবে যে ঘটনার স্থান করালি মোড় সংলগ্ন হনুমান মন্দির এবং সামনে আড্ডা, তার সাথে সাথে তৎসংলগ্ন বিজয় দাসের মোড়, এই মধ্যেই ঘটনা। এই ঘটনার মধ্যেই সেইখানে এই তুহিন মান্ডির গুন্ডা বাহিনী সেখানে প্রবেশ করে, পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়, সেই লাঠির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে খাতড়ায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 34 বছর বয়সী বিশ্বজিৎ মুখার্জির জীবনে অন্ধকার নেমে এসেছে এক মর্মান্তিক দুর্ঘটনায়। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। 1.5 বছর আগে এক রহস্যময় দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগে বিশ্বজিতের। 6 মাস কোমায় ছিলেন তিনি, আর গত 1.5 বছরে তার চিকিৎসায় খরচা হয়েছে প্রায় 70 লাখ টাকা। এই বিপুল অর্থ জোগাড় করতে গিয়ে বিশ্বজিতের পরিবার আজ সর্বশান্ত। তার কাঁধে ছিল স্ত্রী, ছোট্ট পুত্র সন্তান এবং বৃদ্ধ বাবা মা রবীন্দ্রনাথ মুখার্জি ও সান্ত্বনা মুখার্জির দায়িত্ব। একটা
একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা 1 মার্চ 2024-এ। এখন বর্তমান আমার ছেলে আগের থেকে সুস্থ হয়েছে, কিন্তু আমার ছেলের যে সাইডে ব্রেনের অপারেশন হয়েছিল সেই সাইডে ব্রেনের কালটা খোলা আছে, ওইটাকে আবার পুনরায় অপারেশন করে তার জন্য তো রাখবেই এখন 8 থেকে 9 লাখ টাকা। এখন প্রয়োজন হচ্ছে অর্থ, মানে ছেলেটাকে অপারেশন করার জন্য সাধারণ মানুষ আমাদের যদি কেউ অর্থ দান করে, সহযোগিতা করে, হাত বাড়ায়, তাহলে আমরা আমার ছেলেটাকেও বাঁচাতে পারি, আর আমরা এতগুলো মানুষ আছি আমরাও বাঁচতে পারি। বর্তমানে বিশ্বজিৎ শয্যাশায়ী। তিনি নিজে হাতে খেতে বা কথা বলতে পারেন না, সব কিছুই তাকে করিয়ে দিতে হয়। তার পরিবার সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতায় বিশ্বজিৎ আবার সুস্থ জীবনে ফিরতে পারবেন এবং দুর্ঘটনার সত্যতাও উদ্ঘাটন হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। আ ইউনিট অফ লেভোমেডিন হেলথ কেয়ার লিমিটেড। 24 ঘন্টা জরুরি ভিত্তিতে আপনার স্বাস্থ্যের রক্ষায় নিয়োজিত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, NH2 কালীপাহাড়ি, আসানসোল, পশ্চিম বর্ধমান। যে কোনো প্রয়োজনে ফোন করুন 0341350135 ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এক বিশেষ র্যালি এসে পৌঁছালো শ্রী সত্য সাই বাবার জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ পরিক্রমা। শ্রী সত্য সাই বাবার জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক বিশেষ পরিক্রমা অন্ধ্রপ্রদেশ থেকে এসে পৌঁছলো পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। গ্যামন ব্রিজ সংলগ্ন ফ্রেন্ডস ক্লাবে সেবা দল শ্রী সত্য সাই সেবা সংস্থা, পশ্চিম বর্ধমান কমিটি ও দুর্গাপুর সাউথ সমিতি সেবা দলের উদ্যোগে এই ভক্তিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান শ্রী সত্য সাই বাবার 100তম জন্ম শতবর্ষ উপলক্ষে এই আজকে আমাদের ভগবানের তীব্র প্রেমের প্রবাহী, যেটা সেই প্রশান্তি নিলাম থেকে শুরু হয়ে আমাদের ঘুরতে 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 আজকে আমাদের দুর্গাপুর সাউথ সমিতির গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবে ভগবানের রথ ও ভগবানের প্রেম প্রবাহ, ভগবান বুদ্ধ প্রেম স্বরূপ তিনি এসে উপস্থিত হয়েছেন। সকল ভক্তের মধ্যে আনন্দে আপ্লুত হয়ে আছে প্রত্যেকে। বিকেলে শ্রী সত্য সাই বাবার সজ্জিত ভ্যানটি ক্লাবের দিকে এলে কমিটির মহিলারা ভক্তি ভরে তা বরণ করে নেন। ভ্যানটি ক্লাবের ভেতরে প্রবেশ করলে দেখা যায় কোচি সদস্যরা প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। প্ল্যাকার্ডগুলোতে ছিল নানান ধার্মিক চিহ্ন ও সাই বাবার উক্তি। সময় বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। এরপর প্রসাদ বিতরণ শুরু হয় এবং দর্শনার্থীরা সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করেন। একই সাথে ক্লাবের বাইরে পথচারীদের জন্য জলছত্রেরও ব্যবস্থা করা হয়েছিল। এইভাবেই ভক্তি, শ্রদ্ধা ও সেবার এক অনন্য আয়োজনে দুর্গাপুরে উদযাপিত হল শ্রী সত্য সাই বাবার জন্ম শতবর্ষ। এই পরিক্রমা সাই বাবার আদর্শকে আরও একবার সকলের মাঝে তুলে ধরল। দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত লোকনাথ মন্দির। লোকমুখে প্রায় 100 বছরের পুরনো এই মন্দিরের আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা হয় প্রায় 35 বছর আগে। শহরের কেন্দ্রে থেকে কিছুটা দূরে দার্জিলিং মোড় সংলগ্ন দাগাপুর অঞ্চলে এই মন্দিরটি পাহাড়ি পথের প্রবেশদ্বারে অবস্থিত। নেপালি সম্প্রদায়ের বহু ভক্ত প্রতিদিন এই মন্দিরে পুজো দিতে আসেন। এই কারণে বহুজন এই মন্দিরটিকে নেপালি লোকনাথ মন্দির নামেও চেনেন। মন্দিরের প্রতিষ্ঠাতা ছানা সাহা, যিনি শিলিগুড়ির বিধান মার্কেটের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। তার প্রতি মার্কেটের ব্যবসায়ীদের অগাধ শ্রদ্ধা ছিল। তারই হাত ধরেই মন্দিরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে মন্দিরটি উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় লোকনাথ মন্দিরে পরিণত হয়েছে। শুধুমাত্র সাধারণ ভক্তরাই নন, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও নিয়মিত এই মন্দিরে পুজো দিতে আসেন। আমাদের 1990 সালে থেকে দাগাপুর বাবা লোকনাথ মিশন প্রতিষ্ঠা হয়েছে। আমাদের প্রতিষ্ঠা করেছে স্বর্গীয় শ্রী ছানা সাহা মহাশয় সেবামূলক কাজের মাধ্যমে। আমার এখানে আজকে যেমন আপনার সকালে
পতাকা উত্তোলন হলো এবং সকালে গীতা পাঠ এগুলো হয়েছে, প্রতিদিনই গীতা পাঠ হবে। আর আজকে বিকেল 5টার সময় আমাদের এখানে উৎসব শুরু হবে। দাগাপুর লোকনাথ মন্দির আজ শিলিগুড়ির গর্ব এবং ধর্মীয় ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং উত্তরবঙ্গের আধ্যাত্মিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একই পরিবারের 3 সদস্যের অকাল মৃত্যু। গ্রামবাসীদের মতে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে, সত্যি কি তাই, নাকি পুরোটাই গ্রামবাসীদের কুসংস্কার? ইন্দোপুরের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের বাঁশকেটিয়া গ্রামে একই পরিবারের 3 সদস্যের অকাল মৃত্যুতে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে ওই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়েছেন, এমনকি গ্রামের অন্য বাসিন্দারাও গ্রাম ছাড়ার কথা ভাবছেন। গ্রামবাসীদের দাবি, গত 3 বছরে ওই পরিবারের 3 সদস্যের মৃত্যু হয়েছে এবং এর পর থেকেই রাতে শোনা যায় অদ্ভুত শব্দ। এতে ভীত হয়েই পরিবারটি বাড়ি ছেড়েছে এবং গ্রামের অন্যদের মধ্যেও আতঙ্ক বেড়েছে। হ্যাঁ, বাড়ির সামনে যারা আছে তারা ওই আওয়াজ শুনতে পাচ্ছে, বাড়িতে ফাঁকা বাড়ি তো, যে কেউ হয়তো দরজা ধাক্কা দিচ্ছে বা খুলছে, বেরিয়ে যাচ্ছে এসব। হ্যাঁ, ওরকমই দেখছে আর কি, যে বাড়ির দিকে ঢুকছে বা বেরোচ্ছে। না, বাড়িতে দিকে আসাও হয়নি সেই সময়, আসতে পারে নাই তো, হয়তো অনেক লোক থাকলে আসা যেত। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইন্দোপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মোনালিসা পাত্র জানান, মানুষের মন থেকে ভয় ও কুসংস্কার দূর করতে তারা গ্রামে গ্রামে শিবির করছেন। একটা গ্রামে এই সমস্ত কুসংস্কারটা সব গ্রামে কিন্তু অল্প বিস্তর আছে। হ্যাঁ, এই কুসংস্কারকে তুলে ফেলাটা খুব কম সময় হবে না। এটা আমাদের বারবার ওইখানে গিয়ে আলাপ আলোচনা করে, শিবির করে, বা স্কুলেও আমরা ভেবেছি যে ওদের যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে গিয়েও একটা ক্যাম্পের মতো করব, মানে সচেতনতা শিবির করব, এটা আমাদের করার ভাবনা আছে। ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি পাত্র গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন। কথা বলা হয়েছে, ওনাদেরকে বোঝানো হয়েছে যে ওটা কোনো ভয়ের ব্যাপার না, তাও ওনারা নিজেদের মধ্যে একটা ভয়, যাতে তাড়াতাড়ি মারা গেছে তো ওটার মধ্যে ওদের ভয় ঢুকে গেছে যে মারা যাচ্ছে, তাই 3 জন মারা গেছে একটা পরিবার থেকে, ওটাই তো ওনাদের ভয়। প্রশাসন ও বিজ্ঞান মঞ্চের এই যৌথ প্রচেষ্টা গ্রামের মানুষের আতঙ্ক দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।